উচ্ছেদ হল মুক্তিযোদ্ধার জমিতে নির্মিত মার্কেট ঘুষদুর্নীতির জন্য আলোচিত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার আরেক কুকীর্তি বেরিয়ে এসেছে। ক্ষমতার প্রভাবে এক বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করেছিলেন তিনি, শেষ রক্ষা হল না। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলে মার্কেটটি গুড়িয়ে দিয়ে জমি উদ্ধার করেছেন প্রকৃত মালিক পক্ষ। জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদ ওরফে আব্দুর রাজ্জাক মিয়া তার ১৫% জমি ক্ষমতার দাপট দেখিয়ে ২০১৭ সাল থেকে দখলে রেখেছিলেন আছাদুজ্জামান। গতকাল শুক্রবার সকালে রাজ্জাক মিয়ার উত্তরসূরিরা স্থানীয়দের সহায়তায় ওই মার্কেট গুড়িয়ে দিয়ে জমিটি উদ্ধার করেন। আছাদুজ্জামানের বিচার দাবি করেন তারা। স্থানীয়রা জানান, আছাদুজ্জামান যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন থেকেই তার গ্রামের এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল শুরু করেন। তবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেতেন না। রাজ্জাক মিয়ার জমির পাশে আছাদুজ্জামানে স্ত্রী আফরোজা জামান আলপনার নামে জমি রয়েছে। তাই রাজ্জাকের ১৫% জমির উপর আছাদুজ্জামানের কুদৃষ্টি পড়ে। এক পর্যায়ে রাতারাতি জমিটি দখল করে মার্কেট নির্মাণ করেন তিনি। রাজ্জাক মিয়ার ছোট ছেলে মো. রেজওয়ান বলেন, ক্রয়সূত্রে ১৫% জমি তারা ১৯৯৭ সাল থেকেই ভোগদখল করছিলেন। তবে সেই জমি দখলে নিতে মিথ্যা মামলা দেন আলপনা। সেই মামলায় ২০১০ সালে আদালত তাদের পক্ষে রায় দেন। এরপর থেকে জমিটি দখলে নেওয়ার পায়তারা শুরু করেন আছাদুজ্জামান। অবশেষে ২০১৭ সালে ডিএমপি কমিশনার হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে জমিটি দখল করেন তিনি। আর মিথ্যা মামলা দিয়ে আমাদের পুলিশি হয়রানি করা হয়। আজ ৭ বছর পর স্থানীয়দের সহায়তায় জমিটি উদ্ধার করেছি। স্থানীয়রা আরও জানান, ভাগ্নে ইব্রাহিম শেখ কমলের মাধ্যমে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় অনেক যুবকের কাছ থেকে টাকা নিয়েছেন আছাদুজ্জামান। কারও চাকরি তো হয়নি, উল্টো টাকা ফেরত চাইলে ভুক্তভোগীরা হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন। অবসরে যাওয়ার পর আছাদুজ্জামানকে ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযোগ দেয়া আওয়ামী লীগ সরকার। তিনি ডিএমপি কমিশনার থাকার সময় ২০১৫ সালের ২০ জানুয়ারি পুলিশ হেফাজতে থাকা খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে কথিত বন্দুকযুদ্ধে মারা হয়। এ ঘটনায় জনির বাবা মো. ইয়াকুব মামলা করেন। মামলায় আসামি করা হয় আছাদুজ্জামানসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে। তার বিরুদ্ধে এমন আরও গুমখুনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে খবর আসে। গত জুনে দুর্নীতি দমন কমিশনে দুদক অভিযোগও জমা পড়ে। তবে রহস্যজনক কারণে দুর্নীতির নথিপত্র পেয়েও তার বিরুদ্ধে অনুসন্ধান করেনি দুদক। তবে এরপর আছাদুজ্জামানকে এলাকার মানুষ প্রকাশ্যে দেখেননি। ঢাকার নিকুঞ্জে নাবালক ছেলের নামে গড়া শতকোটি টাকা দামের বাড়িতে ছিলেন তিনি। তবে ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি ওঠার পর আছাদুজ্জামান সপরিবারে আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। নারায়ণগঞ্জে ভাঙচুর হওয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। জেলায় আজ ভাঙচুর হওয়া নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিষ্কার করে দিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার দিনভর শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা সংসদে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। আজ ছাত্রছাত্রীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিষ্কার করে দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সহসমন্বয়ক মুন্নি সর্দার। এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন, মোহাম্মদ হোসেন, রমিজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রজনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেশত্যাগের প্রায় ৭ দিন পর নীরবতা ভাঙেন শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, আমি পরাজয় মেনে নিলাম ও পদত্যাগ করলাম। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্ট। এদিকে মায়ের দেশত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববারের দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্টের প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন তিনি। জয় রাতে নিজের ভেরিফায়েড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে লিখেছেন,
আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার শেখ হাসিনা সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে রোববার শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি, যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দিইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, আমি যদি দেশে থাকতাম, তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন, আপনি আমার শক্তি ছিলেন। পরাজয় মেনে নিয়ে সমর্থক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন। তিনি দেশে ফেরায় অঙ্গীকারাবদ্ধ। পরাজয় মেনে নিয়ে তিনি বলেন, আমি শিগগিরই ফিরে আসব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয় বাংলাদেশের জনগণের। শেখ হাসিনা বলেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আমি তোমার জয় নিয়ে এসেছি, তোমরা আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার কথাকে বিকৃত করার অভিযোগও করেছেন। তিনি বলেন, আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই, আমি তোমাদের কখনো রাজাকার বলিনি। আমার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি মহল আমার বিপদের সুযোগ নিয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি দোয়া চেয়ে ১৫ আগস্টের শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন, আপনারা দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়। যে বাসায় ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। যে বাসা এতদিন উনার, বঙ্গবন্ধুর, মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। জয় বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। আজকে পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ৫ আগস্ট, সেই কালরাত, যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয়। আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন, এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতার জন্য, আমার পরিবারের জন্য। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসে আয়নাঘর। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এবার সেই আয়নাঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন ইন্দুবালা খাত নির্মাতা। সিনেমাটির নামও আয়নাঘর রেখেছেন তিনি। গতকাল রোববার প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার। নিজের ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করেছেন জয়। লিখেছেন, সেই বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র আয়নাঘর। সবার সহযোগিতা কামনা করছি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রেবিট এন্টারটেইনমেন্ট। বিষয়টি নিয়ে জয় সরকার বলেন, আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এ ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি। অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে, এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কি হয়েছে গত ১-৬ বছরে। শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব।